চোখ মুখ বন্ধ করে রয়। তখনই দরজা খুলে সাফওয়ান বলল, গাড়িতে উঠো সিরাত। শুধু সিরাতকে নিয়েই ঘুরে বেড়াবেন? অন্য নারী কণ্ঠ কানে যেতেই সাফওয়ান কপাল কুঁচকে তাকায়। ততক্ষণে সিরাত চোখ খুলে সোজা হয়ে দাঁড়িয়েছে। সাফওয়ান মারাত্মক হেসে বলল, জি ছোট বোন, আপনিও আসতে পারেন। আপনি আমাকে চিনেন? সাফওয়ান এক পলক সিরাতের দিকে তাকায়, অধর বাঁকিয়ে হেসে বলল, চিনব না? এত সুন্দর মেয়ের পাশে তার প্রাণের শৌকি না হয়ে কী হবে? আই এম শিওর আপনি সিরাতের বেস্ট ফ্রেন্ড, তাই না মিস সিরাত? সাফওয়ানের মুখে নিজের নাম শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সিরাত। সায়রা খিলখিল করে হাসছে। সিরাত মাথা ঝাঁকিয়ে বলল, জি, ঠিক বলেছেন। তবে আসুন দুজন, এই অধমের গাড়িতে উঠে ধন্য করুন। ফিক করে হেসে উঠে দুই বান্ধবী। সাফওয়ান ঘোলা চোখে তাকিয়ে রয় সিরাতের হাত থেকে দাঁত বের করে হাসির দিকে। সায়রা সিরাতকে উঠিয়ে দিল গাড়িতে। এরপর সাফওয়ানকে বলল, আজ আমার তাড়া আছে, আমার বান্ধবীকে আপনার কাছে জমা রাখলাম। কিছু হলেই পুলিশে ধরিয়ে দিব বলে রাখলাম। আমার চাচ্চু কিন্তু পুলিশ অফিসার। সায়রা সিরিয়াস কথায় সাফওয়ান ভড়কে যায়। সিরাত ওর দিকে চোখ গরম করে তাকায়। খাচ্চর মেয়ে, সবসময় দুষ্টুমি করার ধান্দা। সাফওয়ান অবাক হয়ে গোল গোল চোখে তাকায় সায়রার দিকে। হাঁটুর বয়সী মেয়ে তাকে থ্রেট দিচ্ছে, তাও আবার তারই ভালোবাসার মানুষের কিছু হলে। ভুলেও সে কিছু হতে দিবে না। অতঃপর হঠাৎ হা হা করে হেসে অবরত মাথা ঝাঁকায়। গাড়ি স্টার্ট দিয়ে সায়রার উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, আমি বেঁচে থাকতে কিচ্ছু হতে দেব না। এই হৃদয় প্রাণ আছে যতদিন, সিরাতকে আগলে রাখবো ততদিন। নতুন বাচ্চা দুটিকে খুব মনোযোগ সহকারে পড়াচ্ছে সিরাত। বাচ্চা দুটির নাম অর্ণব, আনায়া। দুটি লক্ষ্মী বাচ্চা, বাধ্য ছেলে মেয়ের মতো ড্রয়িং করছে। এখানে এসে সিরাত ভেবেছিল তাদের পড়ার টেবিলে বসানোর জন্য অনেক কাঠখোট্টা পোহাতে হবে, কিন্তু বাবুদের মা ভীষণ আদর করে ডেকে পরিচয় করিয়ে দিল। সিরাতকে তারা তীক্ষ্ণ নজরে দেখে, বিস্ময় নিয়ে গোল গোল চোখে তাকায়। সিরাত মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিল, বলল, হ্যালো, আমি সিরাত। অর্ণব গম্ভীর হয়ে তাকায় আয়ানার দিকে। আয়ানা তখনই সিরাতের সাথে হাত মিলিয়ে বলল, জবাব দিয়েই অর্ণবের দিকে আঙ্গুল তুলে বলল, বলেই মুখ চেপে খিক খিক করে হেসে ওঠে। সিরাতও হাসছে। কি দুষ্ট মেয়ে। অর্ণব রাগে দাঁত কটমট করে তাকায়, মাথায় চট করে চাটি মেরে বলল। আয়নাও মুহূর্তে রেগে যায়, মায়ের সামনে দাঁড়িয়ে চিল্লিয়ে ওঠে। সিরাত কানে দু হাত চেপে অসহায় মুখে দাঁড়িয়ে আছে। তাদের মা ব্যাপারটা সামলাতে দুজনকে আদর করলো। আয়না গাল ফুলিয়ে সিরাতের হাত ধরে পড়ার টেবিলে যায়। অর্ণবও গেল। সেই থেকে সিরাত যা পড়তে বলছে সব মন দিয়ে পড়ছে। তাদের মা কলি শিকদার চার বিস্কিট নিয়ে আসলেন, সিরাতের সামনে দিয়ে বলল। আয়না আর অর্ণব বাধ্যগত সন্তানের মতোই মাথা ঝাঁকায়। সিরাত হাসলো। তাদের মাথায় চুল এলোমেলো করে বলল, আমাকে পছন্দ হয়েছে? কার কার গিফট পেতে ভালো লাগে? দুজনকে এক তালে বলল। কলি মিষ্টি হেসে বেরিয়ে গেল। তৎক্ষণাৎ আবারও তারা বলল। সিরাত চা খেয়ে আড্ডায় বসলো। প্রতিদিন পড়ার তালে রাখলে বাচ্চাগুলো বিরক্ত হয়, তাই ফ্রি হওয়ার জন্য আরাম করে বসলো। আজ ক্লোজ হওয়া যাক, তবেই টিউশন করে মজা, নয়তো বাচ্চারা ভয় পায়, পড়তে চায় না। হিতে বিপরীত হলে সমস্যা। আস্তে আস্তে কৌশলে মন বসাতে হবে বইয়ে। সিরাত দু হাতে টেবিলে রেখে বলল, প্রতিদিন পড়া হোমওয়ার্ক কমপ্লিট করলে দুজনের দুইটা চকলেট গিফট। রাজি তোমরা? ম্যাম যা বলবে শুনতে হবে, ঠিক আছে? দুজন খুশিতে হৈ হৈ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সিরাতের দুপাশে দাঁড়িয়ে জাপটে ধরে আনন্দে, চোখ মুখে খুশি উপচে পড়ছে চকলেটের লোভে। অর্ণবের সাথে আয়ানাও জেদ করলো। সিরাত দুজনকে আদর করে গালে চুমু খায়। টেবিলে বসিয়ে গল্পের সাথে টুকটাক পড়াশোনাও করায় সিরাত। মন খুলে অনেক আড্ডাও দিল। টিউশন করিয়েও হৃদয়ের ক্ষত হালকা করা যায়। বাচ্চাদের সাথে মিশলে সব কষ্ট কোথায় যেন হারায়। সময় শেষে সিরাত তাদের বিদায় দিয়ে বেরিয়ে আসলো। সাফওয়ান চলে গেছে তাকে নামিয়ে দিয়ে। গাড়িতে টিপ্পনি কেটে সেই কথা বলার পর সিরাত লজ্জায় জানলার বাইরে মুখ করেছিল। সাফওয়ান হাজার ডাকলেও ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে রাখে সে। ভাবটা এমন, কানার কাছে ঢোল পেটালেও ঘুম ভাঙবে না। শেষে সাফওয়ান বুঝতে পেরে উচ্চস্বরে হেসে দিয়ে আসলো সঠিক লোকেশনে। হঠাৎ ব্রেক কষায় সিরাত ধরফর করে পাশ ফিরে বলল। কি কি হলো? সাফওয়ান এক দৃষ্টিতে তাকায়, মৃদু হেসে ঠোঁট কামড়ে সামনে ইশারা করে বলল। এসে পড়েছি ম্যাম। সিরাতের হুঁশ ফিরে। সে বাইরে তাকিয়ে
নজর দিলে কপাল কুঁচকে বলল। ও, এসে পড়েছি। কথা শেষে ডোর খুলে বেরিয়ে আসে। কাঁধের ব্যাগ শক্ত করে ধরে এগিয়ে যায় বাসার ভেতর। তখনই কানে আসে সাফওয়ানের গলা। সিরাত, একটা থ্যাঙ্কস অন্তত ডিজার্ভ করি। সিরাত জিহ্বা কামড় দেয়, চোখ খিচে পেছন ঘুরল, জোরপূর্বক হেসে বলল। থ্যাংক ইউ ভাইয়া, এখন আসি, দেরি হয়ে যাচ্ছে। সাফওয়ান মাথা এলিয়ে গাড়িতে বসলো। ভাবনায় বোধ হয়ে সিরাত রিকশার ঝাঁকিতে হুঁশে এলো। তখন বিকেলের শেষ প্রহর। রিকশা থামার ধাক্কায় ভাবনা ছুটে যায়। পার্স থেকে টাকা দিয়ে গেটের ভেতর ঢুকে। আজকাল সাফওয়ানের নামক অসুখ সারা দেহে ছড়িয়ে পড়েছে। সারাক্ষণ মনের গহীনে উকিঝুঁকি করে। দীর্ঘশ্বাস ফেলল সে। তার অতীত সাফওয়ান কিভাবে নিবে? নিশ্চয়ই খারাপ মেয়ে ভাববে। অতীত শুনেই দূরে পালিয়ে যাবে। কে না চায় তার বিয়ে করা বউ পবিত্র হোক, কারো ছোঁয়া না পাক, শুধুমাত্র তার দেহেই প্রথম স্পর্শ থাকুক। বিয়ের আগে একটা ছেলের সাথে ঘনিষ্ঠ হওয়া ভয়ঙ্কর পাপ। সেটা টাকার লোভে হোক অথবা নিরুপায় হয়ে, সবাই চায় তার জীবনসঙ্গী শুধুমাত্র তার ভালোবাসায় ডুবে থাকুক। তার দেহে কেন অন্য পুরুষের চিহ্ন থাকবে? থাকবে না, ঠকানো হবে। পরে সে যতই মেনে নিক, তবুও কোনো একদিন খোঁচা দিয়ে কথা বলতেও পিছুপা হবে না। কিন্তু সিরাত চায় না কেউ তাকে কথা শোনাক। দরকার হলে মাকে নিয়ে জীবন কাটিয়ে দিবে, শক্ত হাতে সংসার চালাবে। সিরাত ভাবলো সাফওয়ানকে সব বলবে। এভাবে দিন বাড়লে দুর্বল হবে, মায়া জন্মাবে একে অপরের প্রতি। টান মায়া হলে সমস্যা, শেষে দুজনেই কষ্ট পাবে। সিরাত সব ভেবে দরজায় নক করলো। তায়ামা খানম দরজা খুলে ভেতরে আসে। মেয়ের দিকে তাকাতে বুকটা মোচড় দিয়ে ওঠে। মুখটা সারাদিনের ক্লান্তিতে শুকিয়ে গেছে, গলার হাড় স্পষ্ট, সারা মুখে তেলতেলে ঘাম, চুলগুলো বাইরের ময়লায় উস্কো উস্কো। তার মার মনটা কেঁদে উঠল, বুকটা হু হু করে উঠে মেয়ের কষ্টে। এভাবে বসে থেকে মেয়ের কষ্ট কজন মাই সইতে পারে। মায়া হলো ভীষণ। সিরাত রুমে গিয়ে ফ্যানের পাওয়ার বাড়ায়। বিছানায় ধপ করে শুতে তায়ামা খানম বলে। চুলে ভালোভাবে শ্যাম্পু করে আয়, আজ খুব যত্নে তেল মেখে দিব। সিরাত ভ্রু কুচকে তাকায়। পরিমাণ চুপ থেকে ভাবলো কিছু, এরপর চট করে উত্তর দেয়। মা, তুমি কি কোনোভাবে আমাকে ইমপ্রেস করার ট্রাই করছো? তায়ামা খানমের চাপা ঝুলে যাওয়ার উপক্রম। সে কথার মানে বুঝতে না পেরে বলল। ইমপ্রেস করার চেষ্টা করব কেন? আয়না নিজেকে একবার দেখেছিস কেমন কালো দেখা যায়? নিজের যত্ন নেওয়া কবে শিখবি? সিরাত পাশে ফিরে মায়ের কোলে গুটিসুটি মেরে মাথা রেখে বলল। আমি ভাবলাম ওই সাফওয়ানের কথা। কথা বলেই পুনরায় বলল। যত্ন নেওয়ার সময় আছে তোমার মেয়ের? সারাদিন 1 মিনিট নিজের জন্য পাই কোথায়? তায়ামা খানম এতক্ষণে বুকে চেপে রাখা কষ্ট বের করে দিল। মেয়ের মাথায় হাত বুলিয়ে কেঁদে উঠে অঝরে কান্না করে বলল। আমি মরলেই ভালো হতো, এভাবে কষ্ট দেখতে পাচ্ছি না। সিরাত হতবাক হয়ে যায়। তড়িৎ গতিতে উঠে মাকে জড়িয়ে ধরে গলা ধরা কণ্ঠে বলে। এসব কি বলছো? তোমার কিছু হলে আমি যাব কোথায়? এভাবে পালিয়ে যাবে আমাকে একা রেখে? আচ্ছা, কি চাও তুমি? যা বলবে তাই শুনবো, তবু এসব মুখে আনবে না কোনোদিন। তায়ামা কিছুক্ষণ কেঁদে চোখ মুছে নিল। মেয়ের কপালে চুমু খেয়ে বলল। গোসল করে আয় সময় নিয়ে, আর কিছু চাই না, বিয়েও করতে হবে না। সিরাত মিষ্টি হাসে। মায়ের বুকে ছোট্ট বিড়াল ছানার মতো চুপটি করে রইল। তায়ামা খানম বলল। একটাই বেঁচে থাকার সম্বল আমার, আর জেদ করব না, কোনো কিছু নিয়ে জোরও করব না। লাভ ইউ মা, তুমি আমার শ্রেষ্ঠ মা। মায়ের বুকে কিছুক্ষণ থেকে গোসলে গেল। প্রতিদিন জার্নি করে এসে কোনো মতে গোসল করে খেয়ে দিয়ে পড়তে বসে। আজ লম্বা সময় শাওয়ার নেয়, চুলে শ্যাম্পু করে। এরপর রুমে এসে দেখে তার মা ভাতের প্লেট নিয়ে বসে আছে। হাসলো সিরাত। বারান্দায় কাপড় মেলে বসলো মায়ের সামনে। তায়ামা খানম নিজের হাতে খাইয়ে দেয়। সিরাতও এক লোকমা তায়ামাকে খাইয়ে দিল। সিরাত মুখে খাবার শেষ করে বলল। তোমার এতটুকু আদর নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারবো। সারা জীবন কেউ বেঁচে থাকে? যখন থাকবো না তখন কি করবি? তৎক্ষণাৎ সিরাতের মুখ মলিন হয়ে যায়, হাহাকার করে ওঠে। কিছুক্ষণ পর স্পষ্ট স্বরে বলে। তখন দেখা যাবে, এবার খাইয়ে দাও। তায়ামা খাইয়ে দিয়ে জোর করে বসায় চুলে তেল দেওয়ার জন্য। সিরাত নাক ছিটকায়, এসব মোটেও ভালো লাগে না তার। শেষে তায়ামায় চোখ পাকিয়ে তাকানো দেখে গাল ফুলিয়ে বসলো। তায়ামা যত্ন করে তার মাথায় তেল মেখে দেয়। মাথা ম্যাসাজ করায় সিরাত প্রাণ ভরে শ্বাস নেয়। শান্তি লাগছে তার।
মায়ের ঋণ শোধ হবে না কোনোদিন। তার ভালোবাসা অফুরন্ত, কোনো স্বার্থ নেই ভালোবাসায়। প্রমুখ আজও সারাদিন শহরের অলিতে গলিতে খুঁজি বেরিয়েছে ভুট্টোকে। শেষে হতাশ হয়ে গাড়িতে মাথা চেপে বসলো। কবির সামনেই ভাবুক দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। কম সময় খোঁজেনি তারা, তবু ওই বজ্জাত বেটার কোনো অস্তিত্বও পাওয়া যায়নি। প্রমুখ ঘন ঘন শ্বাস ফেলল, নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে বলল, বেটা বদমাস, একবার হাতের কাছে পাই আমাকে দড়ি দিয়ে ঘুরানোর স্বাদ সারা জীবনের জন্য ঘুঁচিয়ে দিব। রাগে কটমট করে দাঁত চেপে আছে। কবির গলা খাকারি দেয়, একটু নড়ে চড়ে বলল, কিছু মনে না করলে একটা কথা বলি। প্রমুখ অগ্নি চোখে তাকায়, চোখ তার লাল বর্ণ ধারণ করে। দাঁতে দাঁত চেপে বলল, তোর জ্ঞান শোনার জন্য প্রতি মাসে টাকা দেই? তুই আমার অ্যাসিস্ট্যান্ট নাকি আমি তোর? কবির শুকনো ঢোক গিলল। সে কখন বলল প্রমুখ তার অ্যাসিস্ট্যান্ট? সে পা বাড়িয়ে দূরে যেতেই তেতে উঠে প্রমুখ। এক পা নড়লে ওই ঠ্যাং আমি ভেঙে দেব। মুহূর্তেই ভয়ে আটসাট হয়ে আগের স্থানে এসে দাঁড়ায় কবির। এমনিতেই প্রমুখ দুদিন রোদে পুড়ে ভুট্টোর সন্ধান পায়নি, মাথায় রাগ চড়ে আছে। এবার আবার খেপিয়ে দিলে ভয়াবহ সমস্যা হবে। দেখা যাবে সত্যি সত্যি ঠ্যাং ভেঙে দিয়েছে। প্রমুখ চোখ বন্ধ করে ভাবল, এভাবে খুঁজলে ইহ জীবনেও পাবে না। কিয়ৎক্ষণ মস্তিষ্কে খাটিয়ে কল করলো তার দলের রায়হানকে। রায়হান, 20 জন লোক নিয়ে কুমিল্লা চলে আয় সন্ধ্যার আগে। জাস্ট 40 মিনিটে আমার সামনে দেখতে চাই, নয়তো সব কটার মাথায় গুলি ঠুকে দেব। একদমে কথা বলেই কল কেটে দেয়। কবির সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। প্রমুখ কপাল কিঞ্চিত করে বলল, দাঁড়িয়ে থাকার জন্য এনেছি? আহাম্মক, গাড়ি ড্রাইভ করে হোটেলে যাব? কবির চট করে উঠে দাঁড়িয়ে স্টার্ট দেয় গাড়ি। হোটেলে পৌঁছে প্রমুখ খাবার অর্ডার দিল। খুব খিদে পেয়েছে তার। কবিরও ফ্রেশ হতে যায়। প্রমুখ রায়হানকে টেক্সটে বলল, আজ সারা রাত ভুট্টোকে খুঁজবি, নয়তো ছাড়বো না কাউকে। কালকের মধ্যে সন্তোষজনক খবর শোনা যায়। গায়ের কাপড় খুলে শাওয়ার নিয়ে আসলো। অতঃপর কবির আর প্রমুখ পেট ভরে খেয়ে আরামে গায়ে লিয়ে দেয় বিছানায়। ভুট্টো চিন্তায় বোধ হয়ে আছে সে। লোকটা এত চতুর, যার কাউকে খুঁজতে 1 ঘন্টা লাগে না, সে 48 ঘন্টা ধরে একটা লোককেই খুঁজে যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল সে। চোখ বুঝে আসছে ঘুমে। মধ্যরাতে স্বপ্নে আজ হঠাৎ তার মাকে দেখতে পেল। তার মা একটা কিশোরী মেয়ের সাথে হেসে খেলে কথা বলছে। তারই রুমে বসা দুজনই। মেয়েটাকে সে চেনে। ঘুমিয়ে মনে করার চেষ্টা করলো প্রমুখ। মেয়েটির হাসি, কথা বলা সে আগেও কোথাও দেখেছে বলেই মনে হচ্ছে। হঠাৎই মশার কামড়ে ঘুম ভেঙে গেল প্রমুখের। ধরফরিয়ে উঠে অনুভব করলো দরদর করে ঘামছে সে। তার মা, সে আগের মতোই লাবণ্যময়ী চেহারা। প্রমুখ ঢোক গিলে শুকনো গলা ভেজালো। হাত বাড়িয়ে রুমের লাইট জ্বালায়। পাশ থেকে গ্লাসে পানি নিয়ে ভাবলো এতক্ষণ স্বপ্নের কথা। কে সেই মেয়ে? কেন এলো তার স্বপ্নে, তাও মায়ের সাথে? চিন্তায় মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে তার। মায়ের কথা মনে হতেই ফোন বের করলো। সময় এখন রাত 4টে। বড় নিঃশ্বাস ফেলে সে। কিছুক্ষণ সারা রুম পায়চারি করে। তারপর বারান্দায় বসলো রাতের আকাশের তারার দিকে তাকিয়ে বলল, এ কেমন স্বপ্নে ধরা দিলে মা? আমি একটু শান্তি চাই। তোমার কোল হারিয়েছি, একটু কোলে মাথা রাখার জায়গা দিবে? ওই মেয়ে কে ছিল মাথায় আসছে না। আমাকে ছেড়ে কেন চলে গেছো? নিষ্ঠুর এই পৃথিবীতে একা রেখে যেতে বুক কাঁপলো না? আমি এখন পাষাণ। খুশি তোমরা? বাবাও খুব খুশি। একটু বাবা মায়ের ভালোবাসায় সুখে থাকতে দিল না ওরা। ওদের সবাইকে খুন করবো আমি। আমি খারাপ হওয়ার জন্য ওরা দায়ী। মনের সব লুকিয়ে রাখা কষ্ট এক এক করে বলল প্রমুখ। রাতে ঘুম হলো না আর। বারান্দার মেঝেতে শুয়ে কাটিয়ে দেয় শেষ রাত পর্যন্ত। সকালে উঠে কবিরকে আসতে বলল রেডি হয়ে। আজই শেষ। যেভাবেই হোক দরকার পড়লে গুহা থেকে টেনে বের করবে। রায়হান সবাইকে নিয়ে রাত থেকেই খুঁজছে। 3 জন করে দলভাগ হয়ে ছড়িয়ে যায় শহরে। চিপাও বাদ দেয়নি। কবির দরজা নক করতেই প্রমুখ বেরিয়ে আগে আগেই যায় গাড়ির কাছে। কবিরও চুপ রইল। মন দিয়ে ড্রাইভ করলো সে। থামলো মার্কেটের কাছে। এখানে অনেক ভিক্ষুক বসে থাকে। যারা যারা মার্কেটে যায় সবাই কিছু না কিছু দান করে। প্রমুখ কয়েকটা ভিক্ষুককে বলল, মতিনকে চিনেন? সেও কুমিল্লায় ভিক্ষা করে। সেখান থেকে একটা লোক বলল, মতিন নামের কত মানুষ বইয়া থাকে টাকার লাগিয়া, কার কথা কও? প্রমুখ 2 দিন ধরে এই সমস্যাতেই পড়েছে। ছবি না থাকায় সহজ সমস্যাও জটিল। প্রমুখ বর্ণনা দিল কয়েকজনকে। সবাই মাথা নাড়িয়ে না করে। কবিরও খুঁজলো এদিক ওদিক।
শেষে সকাল 11টায় প্রমুখ অস্থির হয়ে বলল, খাবারের ব্যবস্থা করো, কাছের কোনো রেস্টুরেন্টে যা। বসুন গাড়িতে। প্রমুখ গাড়িতে বসলো। কবির ড্রাইভ করার সময় বলল, রায়হান কি বলল? খুঁজছে, পেলেই জানাবে। যতগুলো মতিন আছে সবার কাছেই গিয়ে দেখলে কেমন হয়? অলরেডি 4 জন মতিনকে জিজ্ঞাসা করেছি কবির। সেখানে কেউই ভুট্টো নয়, তাদের পরিবার আছে। চোরের সাথে কথা বললেই বোঝা যায় সে চোর। চোখ মুখে থতমত ভাব থাকে। কবির দীর্ঘশ্বাস ফেলে। প্রমুখের কথা ঠিক। সে ভুট্টোর উপর রেগে বলল, শালা, একবার হাতে পাই তোর লুকোচুরি জন্মের মতো মিটিয়ে দেব। কথা শেষে এই লুকিং গ্লাসে চোখ যায়। প্রমুখ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভরকে যায় কবির। অসহায় মুখ করে সামনে তাকিয়ে গাড়ি চালায়। রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো কবির। প্রমুখ দরজা খুলে বের হতেই রায়হানের কল আসে তার ফোনে। চট করেই রিসিভ করে বলল, কোনো খোঁজ পেলি? হ্যাঁ স্যার, আপনার বর্ণনায় একটি মতিনের খবর পেয়েছি। লোকটি নাকি হঠাৎ হঠাৎ উধাও হয়। তাছাড়া ভুট্টোও তো গা ঢাকা দিত। এই মতিনও পুরনো ভাঙ্গা ঘরেই থাকে। সবাই বলে সে পাগল, যেখানে ইচ্ছে চলে যায়। মনে হচ্ছে এটাই সে। আপনি জলদি আসুন। প্রমুখের মুখে ফুটলো বিজয়ী হাসি। সিটে বসে বলল, লোকেশন মেসেজ কর কুইক। কল কেটে কবিরকে হাঁক ছাড়তেই উঠে বসলো। কবির বলল, পাওয়া গেছে স্যার। ইয়েস, মনে হচ্ছে এবার খেলা জমবে। অনেক পালিয়েছে হরিণ, এবার বাঘের থাবায় পড়তেই হবে। রায়হানের দেওয়া লোকেশন অনুযায়ী একটা বস্তির গলির সামনে গাড়ি থামায় কবির। প্রমুখ রাস্তায় বেরিয়ে আশেপাশে একবার নজর বুলায়। সামনের গলিতে দৃষ্টি নিক্ষেপ করতেই রায়হান আর তারই কয়েকটা ছেলে পেলে দেখা যাচ্ছে। প্রমুখকে দেখা মাত্রই তার কাছে আসলো। সুর টেনে লম্বা সালাম দিয়ে বলল, এই বস্তিতেই থাকে, চলুন। রায়হানের পেছন পেছন কবির আর প্রমুখ গেল। সেখানে একটা দোকান, সম্ভবত ছোটখাটো মুদির দোকান হবে। রায়হান সেই দোকানে গিয়ে বলল, স্যার, এই লোকটাই আমাকে সন্ধান দিল। প্রমুখ কালো চশমার ফাঁকে তীক্ষ্ণ নজরে চেয়ে কয়েক সেকেন্ড ওই লোকটাকে পরখ করে। লোকটার মনেও আগ্রহ বেশ। একটা ফকিরের জন্য এত বড় বড় মানুষ এখানে কি করছে? এতক্ষণ সেই কথা দমিয়ে রাখলেও এবার মুখ ফসকেই বলল, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি? রায়হান তাকালো প্রমুখের দিকে। সে ভ্রু বাঁকিয়ে লোকটির চোখে চোখ রেখে বলল, জি বলুন। গলা খাকেরে দেয় সে। আমতা আমতা করে বলল, মতিন পাগলের খুঁজতেছেন কেন? হেরে দিয়া কাম কি আপনাগো? কবির চোখ বড় বড় করে রয়। রায়হান সহ আরো 2 জন ছেলে চুপ করে রইল। অযথা মুখ খোলা বিপদের লক্ষণ। যা বলার প্রমুখই বলুক। প্রমুখ চোখের চশমা খুলে শার্টের ভেতরে গুজে বেশ গম্ভীর স্বরে বলল, আমরা না হয় যেতে যেতে কথা বলি। যদি তার বাসায় নিয়ে যেতেন খুব উপকার হতো ভাই আমার। প্রমুখের কথায় লোকটির মন সদয় হলো। আহারে, কিভাবে ভাই বলে ডাকলো! নিশ্চয়ই ভালো মানুষ। সে একগাল হেসে মতিনের ভাঙা ঘরের দিকে নিয়ে যেতে যেতে বলল, আর 2 মিনিট হাঁটলে মতিন পাগলের ঘর। এবার কোন কি এত দরকার? আমরা প্রতি বছর এক এক শহরে গিয়ে সকল ফকির অসহায় মানুষদের সাহায্য করে থাকি। সাধারণত আমাদের দল ভাগ করা। এই যে আজ 5 জন, আমরা এইভাবেই 5 জন 10 জন মিলে মিলে সাহায্য করি। যাদের থাকার জায়গা নেই, বলতে পারে না, তাদেরকে কিছু ব্যবস্থা করে দিই। প্রমুখের নরম গলায় কথাগুলো শুনে লোকটার চোখ খুশিতে চকচক করে ওঠে। সেও অসহায়। একটা ঘরের মাঝেই ছোট্ট দোকান নিয়ে রেখেছে। স্ত্রী, সন্তান আর বয়স্ক মা নিয়ে চলতেই হিমশিম খাচ্ছে। লোকটি মাথা নিচু করে ভাবছে। কবিরের চাপা ঝুলে গেল। এই লোক এত বড় মিথ্যা বলতে পারলো? অবশ্য এ আবার এমন কি? রায়হান ঠোঁট টিপে হাসছে। লোকটিকে চুপ থাকতে দেখে প্রমুখ মনে মনে হাসে। ভরাট কণ্ঠে আবারও বলল, আমার কথা বুঝেছেন? লোকটির হুঁশ ফিরে প্রমুখের দিকে তাকিয়ে ঘন ঘন মাথা ঝাঁকায়। অর্থাৎ সে খুব বুঝেছে। এরপর হঠাৎ মতিনের ঘরের কাছে এসে তার মনে প্রশ্ন জাগে। চটপট প্রশ্ন করলো প্রমুখকে, কিন্তু মতিনের খোঁজ পেলেন কোথায়? রায়হান বিরক্ত হয়। এত প্রশ্ন কিসের? তার মাথা এমনিতেই ঠিক নেই। সারা রাত এক বিন্দু ঘুমানোর সময় পায়নি। তাই তিরিক্ষ মেজাজে বলল, ঢাকা। সে যেহেতু পাগল, তাকে আমাদের দলের এক লোক ঢাকাতেই দেখেছে। আরে বেচারা খাবারের অভাবে ডাস্টবিন থেকে পাউরুটি তুলে খাচ্ছিল।
তখন ওই মতিনের সাথে টুকটাক কথা বলে, অতঃপর আমাদের এসে জানায়। তারপরেই আমরা সিদ্ধান্ত নেই কুমিল্লা এসে তাকে খুঁজব। এবার ক্লিয়ার নাকি আরও প্রশ্ন আছে? না থাকলে জলদি চলুন, আরও কাজ আছে আমাদের। লোকটি মনে মনে নিজের প্রতি বিরক্ত হলো। এই ভালো লোকদের কেন মেজাজ খারাপ করিয়ে দিতে হবে? নিজেদের কথা বললেই তো হতো। সে মৃদু হেসে বলল,